আমরা সবাই ভাবি পৃথিবীর সব ক্ষমতাসীন নেতারা যেদিন ফুঁসে উঠবে নিউক্লিয়ার যুদ্ধের মাধ্যমে হবে ওয়ার্ল্ড ওয়ার 3। কিন্তু আমি যদি বলি আমরা ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই আছি এবং আমার আপনার অগোচরেই এই বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2023 সালে গাজায় ইসরায়েলের হামলা, কিংবা 2025 সালে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, এরপর সর্বশেষ ইরান ইসরায়েল ওয়ার এবং তার সাথে যুক্তরাষ্ট্রের ইন্টারফেয়ার, প্রতিবারই সারা বিশ্বের মানুষ একটা জিনিসের অপেক্ষা করছিল, এইবার বুঝি বেঁধে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ চলে, কনফ্লিক্ট কেটে যায়, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, মনে হয় যাক বাবা, এই যাত্রায় পৃথিবী বেঁচে গেল। তারপর আবার একই প্রশ্ন করি, তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হতে যাচ্ছে? কোন দেশ প্রথম নিউক্লিয়ার হামলা করবে? চীন আর আমেরিকা কি তাহলে মুখোমুখি হবে? কিন্তু যদি বলি প্রশ্নটাই ভুল। আমি অস্বীকার করছি না, নিউক্লিয়ার ওয়ারফেয়ারই হবে সম্ভাব্য আলটিমেট ডিজাস্টার ফর দি ওয়ার্ল্ড, তবে শুরু না, নিউক্লিয়ার ওয়ারফেয়ারের মাধ্যমে শেষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর শুরুটা ভাবছেন কিভাবে, কোথায়, কখন শুরু হলো এই যুদ্ধ? অথচ যেই অদৃশ্য যুদ্ধ হচ্ছে চোখের সামনেই, যেখানে জানা অজানায় অংশ নিচ্ছি আমি, আপনি, আমরা প্রত্যেকে, সেই গল্পই খুলে বলবো আজকের ভিডিওতে। প্রথম দুটি বিশ্বযুদ্ধে পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল, যথারীতি বর্তমান সময়ের চিত্রটাও একই। এখনও আমাদের পৃথিবী দুই ভাগে বিভক্ত। খেয়াল করলেই দেখবেন একদিকে আমেরিকা আর তার মিত্র দেশ, আরেকদিকে রাশিয়া চায়না জোট। তৃতীয় বিশ্বযুদ্ধ নিউক্লিয়ার বোমা, ফাইটার জেট কিংবা মেশিন গানে আসেনি। এই যুদ্ধের শুরুটা হয়ে গেছে মিডিয়ায়, টেকনোলজিতে, মাইন্ড গেমে, অর্থনীতি আর প্রক্সি ওয়ারে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষী হয় পৃথিবী। তখন সব দেশগুলো ভাগ হয়ে দুটি প্রতিপক্ষ হয়ে মুখোমুখি হয়। কেন্দ্রীয় শক্তি জার্মানি অস্ট্রিয়ার বিরুদ্ধে দাঁড়ায় মিত্র শক্তি রাশিয়া ফ্রান্স। রক্তাক্ত এই লড়াই হয়েছিল রাইফেল গ্রেনেডের ব্যবহার করে। প্রথম বিশ্বযুদ্ধের রেশ না কাটতেই আবার 1939 সালে জার্মানির পোল্যান্ডের উপর আক্রমণের সাথে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবারও দুটি প্রতিপক্ষ, অক্ষশক্তি আর মিত্র শক্তি নামে লড়াইয়া নামে সবকটি দেশ। M4 শারম্যান আর টাইগারের মতো ট্যাঙ্ক, ফ্লেক 88mm অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, কেমিক্যাল ওয়েপন আর সবশেষ পারমাণবিক বোমায় যুদ্ধের ইতি টানা হয়। এরপরের 86 বছরে মানুষ আর সরাসরি কোনো বিশ্বযুদ্ধ দেখেনি, কিন্তু দেখেছে ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়া আর এআই। মানুষ দেখেছে কিভাবে গোলা বারুদ, জেট প্লেন আর বন্দুক থেকে যুদ্ধ এসে থেমেছে হাতের মুঠোয়। কত সহজে 1000 কিলোমিটার দূরে বসেও ইনফ্লুয়েন্স করা যায় একটা যুদ্ধকে। 21 শতকে এসে যুদ্ধের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে অ্যালগোরিদম, ডেটা, মতামত। যুদ্ধটা শুধু অন ফিল্ডে হচ্ছে না, অফ ফিল্ডেও চলছে, রক্তহীন কিন্তু ধ্বংসাত্মক সংঘাত। আমরা যুদ্ধ খুঁজে বেড়াই সীমানায়, কিন্তু সেটা লুকিয়ে আছে আমাদের এই স্মার্টফোনে। भारत की ताकत में शामिल हुआ रफाल, खुद रक्षा मंत्री ने पूजा की थी और आधिकारिक रूप से। কদিন আগেই ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে আমরা নিজেদের চোখে দেখেছি ইনফরমেশন ওয়ার কত দূর গড়াতে পারে। বিভিন্ন মিডিয়ার বাড়ানো চড়ানো সংবাদ, এআই দিয়ে তৈরি মিথ্যা ছবি, ডিপফেক ভয়েস দিয়ে পলিটিক্যাল ব্যক্তিকে একটা ভিডিওতে বসিয়ে সেখানে মিথ্যা খবর ছড়ানো, আরো কত কি। উত্তেজিত জনগণ মিলিটারি আক্রমণের আগেই নিজেদের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ বাঁধিয়ে বসেছিল। কখনো দেখা গেছে পাকিস্তানের আর্মির স্পোকপারসন স্বীকার করছে যুদ্ধে তাদের দুটি ফাইটার জেট তারা হারিয়েছে। কখনো বা নরেন্দ্র মোদী প্রকাশ্যে এসে নিজের হার স্বীকার করছে, অথচ সব ছিল ডিপ ফেকের কামাল। 2024 সালে ইরান ইসরায়েলের উপরে 3000 ড্রোন আর মিসাইল হামলার পরপরই এক্স তথা টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মিথ্যা সমস্ত ছবি, এআই জেনারেটেড কন্টেন্ট এবং ভিডিও আপলোড হতে শুরু করে। কোনো পোস্টে দেখা যায় মোসাদের হেডকোয়ার্টারে আক্রমণ করেছে ইরান। কোনো অ্যাকাউন্ট থেকে ছবি সহ দাবি করা হয় শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, অথচ সেটা 2021 সালে পোস্ট করা পুরনো একটা ইউটিউব ভিডিও ছিল। তখন এমন প্রায় 34টা এআই জেনারেটেড ফেক ছবি আর ভিডিও খুঁজে বের করে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ ISD, যা অলরেডি মানুষ 37 মিলিয়ন বার দেখে ফেলেছিল। অ্যাকাউন্টগুলো নিজেদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স এক্সপার্টস বলে দাবি করে, যার কারণে মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে এমন সংবাদ। যুদ্ধের উত্তেজনায় কোনটা আসল কোনটা নকল এগুলো আসলে বাজ বিচার না করে, তোয়াক্কা না করেই মানুষ সেই সমস্ত মিথ্যা ইনফরমেশন শেয়ার করতে শুরু করে দিল। মাঠের লড়াইয়ের আগেই মিথ্যার জালে আটকে ফেললো এক দেশ আরেক দেশকে। পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর যে মানুষ জানেই না সত্যি কোনটা, আসল কোনটা আর নকল কোনটা, এআই কোনটা। এটাই বর্তমানের চলমান সব যুদ্ধের নতুন অস্ত্র, বুলেট নয়, বিভ্রান্তি দিয়ে মানুষকে কাবু করা। Post-traumatic stress disorder is very real. People who experience trauma. ডিজিটাল যুগে ফেক ভিডিও, ইমেজ শুধু শত্রুপক্ষের মনোবল ভাঙছে না, সাথে নিজের মানসিক যুদ্ধটাও শুরু হয়ে যাচ্ছে। যুদ্ধের কষ্টগুলো পেতে এখন আর সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে না যুদ্ধের ময়দানে।
5,500 কিলোমিটার দূরে বাংলাদেশে বসেও হয়তো আপনি গাজার শিশুদের ছবি ভিডিও দেখে কাঁদছেন, ইউক্রেনের ধ্বংসস্তূপ, সিরিয়ার অর্ধমৃত মায়ের ছবি দেখে মনুষ্যত্ব থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। প্রতিনিয়ত হাতের নাগালের স্ক্রিনে এমন ছবি ভিডিওতে আমরা যুদ্ধের ভয়াবহতা দেখছি, মৃত্যুর সাক্ষী হচ্ছি, প্যানিক করছি। ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল সেগুলো থেকেই মানুষ এখন কোনো না কোনো একটা দেশের মেন্টালি পক্ষ নিচ্ছে, আবার কোনো না কোনো দেশের মেন্টালি বিপক্ষ নিচ্ছে। ইরান যখন ইসরায়েলে হামলা চালাচ্ছে তখন অনেকেই ইরানের পক্ষ নিচ্ছে, আবার যখন সেই ইরানি সিরিয়ার স্বৈর শাসকের পক্ষ নিল বা মাসা আমিনের কেসের মতো জঘন্য হত্যাকাণ্ড চালালো তখন ঠিকই তাকে ছুঁড়ে ফেলা হলো। শুধুমাত্র মিডিয়ার একটা ন্যারেটিভে যুদ্ধের পক্ষে বিপক্ষে কোনো দেশের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিশ্বের মানুষ। দুরহার ইউনিভার্সিটির গবেষকেরা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে একটা গবেষণা চালায় ইউরোপের 1300 জন মানুষের উপর। দেখা যায় যুদ্ধের বিভিন্ন সংবাদে মানুষের ভেতর এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যেটা কিনা 2011 সালে হওয়া ফুকুশিমার নিউক্লিয়ার বিপর্যয় বা 2020 সালের করোনা লকডাউন হওয়ার পরেও মানুষের ভেতর যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার থেকেও বেশি। আবার ইন্ডিয়া পাকিস্তানের সংঘাতে তাদের দেশের মানুষের মতো কিন্তু বাংলাদেশের মানুষও বিভিন্ন ধরনের উত্তেজনায় দিন কাটাচ্ছিল শঙ্কায়, চিন্তায়, দুশ্চিন্তায়। কারণ সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন আর ভবিষ্যৎবাণী উস্কে দিচ্ছিল বাংলাদেশে আক্রমণ হওয়ার সম্ভাবনা। কোনো বর্ডার বা দূরত্ব এখন মানুষকে যুদ্ধের আঁচ থেকে বাঁচাতে পারছে না। পৃথিবীর যে কোনো জায়গায় এখন বোমা ফেলা হলে সেটার তাপ ঠিকই আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে জীবনের নিরাপত্তার ভয়, উৎকণ্ঠা হচ্ছে আমরাও। Starting tomorrow, the United States will implement reciprocal tariffs on other nations. তবে বর্তমানে যুদ্ধ শুধু মিসাইল হামলা কিংবা বোমা হামলায় সীমাবদ্ধ নেই। বোমায় এক নিমিষেই জীবন হারায়, আর বর্তমানে চলছে তিলে তিলে একটা দেশকে শেষ করার চেষ্টা। নতুন এই অস্ত্রের নাম স্যাংশন। যুদ্ধ হচ্ছে স্যাংশন দিয়ে, শুল্ক বাড়িয়ে অর্থনীতির বাজারে একে অন্যকে দাবিয়ে রেখে। আপনার চাওয়া পাওয়ার উপরে কিছু যায় আসে না, আপনি চান অথবা না চান এই যুদ্ধে আপনি প্রত্যেকে কিন্তু জড়িয়ে পড়ছি। ট্রাম্পের ক্ষমতায় আসার পরপর চীনের উপর পাল্টাপাল্টি শুল্ক বেড়ে প্রায় 150% পৌঁছে যায়, যেটার ক্ষতির ভাগ নিতে হয় আলটিমেটলি সব দেশকেই। কিংবা রেড সি এর হুতি আক্রমণের কথাই ধরুন, হুতিদের হামলার পর প্রায় সব কার্গো জাহাজ সুয়েজ খাল অ্যাভয়েড করার চেষ্টা করে, যেটায় মিশরের এক বছরে প্রায় $2 বিলিয়ন লোকসান হয়। দেশগুলোকে অন্য পথে জাহাজ নিতে হয়, যেখানে 7 দিনের জায়গায় 2 সপ্তাহ সময় লাগে। খরচ বেড়ে যায় আরও $1 মিলিয়ন বেশি। জাহাজের খরচের সাথে পুরো বিশ্বে বাড়ে জিনিসপত্রের আর তেলের দাম। বাংলাদেশের মতো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে জিনিসপত্রের দামের সাথে বাড়তে থাকে মুদ্রাস্ফীতি। আফ্রিকায় খাবার পাঠানো কঠিন হয়ে যায়, ইউক্রেনের গম আটকে যায়। আমেরিকার 45 বছরের স্যাংশনে ইরানের অবস্থা এখন এতটাই ভয়াবহ, মুদ্রাস্ফীতি এতটাই বেশি যে সেখানকার মানুষকে রুটি কিনতে স্বর্ণ বিক্রি করতে হয়। $1 বিপরীতে তাদের প্রয়োজন হয় 1,50,000 রিয়ালের। চীনের ঋণে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। যুদ্ধ, দুর্নীতি, স্যাংশনে পাকিস্তানের রিজার্ভও প্রায় শেষের দিকে। এগুলো কি আপনার কাছে যুদ্ধ মনে হয় না? অবশ্যই এগুলো যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক বোম, যেটা শব্দ হয় না কিন্তু ঠিকই কষ্ট হয়। Of presenting the President of the United States. আগের দুটি বিশ্বযুদ্ধে পৃথিবী দুটো প্রতিপক্ষ শক্তির ভাগ দেখেছে, অ্যাক্সিস ভার্সেস অ্যালাইজ, অর্থাৎ অক্ষ শক্তি আর মিত্র শক্তি। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন বর্তমানেও কিন্তু আমরা পুরো বিশ্ব ঠিক 2 ভাগে ভাগ হয়ে আছি। ক্ষমতার ছড়ি হাতে পেতে পেছন থেকে ঠিকই চাল চলে যাচ্ছে অক্ষ শক্তি আর মিত্র শক্তি। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই জিওপলিটিক্যাল সিচুয়েশন ছিল তা এখন অনেকটাই পাল্টে গেছে। এক সময়ে হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা আমেরিকা এখন জাপানের বিশ্বস্ত বন্ধু, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মূল প্রতিপক্ষ জার্মানি এখন অনেকটাই নিস্তেজ। ইউরোপীয় ইউনিয়নের দেশটি এখন আমেরিকার পক্ষের দেশ, তার বদলে আমেরিকার মুখোমুখি দাঁড়িয়েছে চীন আর রাশিয়া। তাদের ব্যাকআপ দিয়ে সাপোর্ট করছে ইরান, লেবানন, মিডল ইস্টের কিছু দেশ। সুযোগ পেলেই প্রক্সি যুদ্ধের নাম করে লড়াই করছে 2 প্রতিপক্ষ। ভালো করে খেয়াল করলে দেখবেন রাশিয়া ইউক্রেন বলুন বা মধ্যপ্রাচ্যের সংঘাত, প্রতিটা যুদ্ধই বিশ্বযুদ্ধের একটা এলিমেন্ট। সবাই দেখছে ইরান ইসরায়েলে মিসাইল ছুটছে, কিন্তু এই মিসাইল কি শুধুই ইরানের পক্ষ থেকে ছিল? উত্তর কোরিয়ার লুকিয়ে রাখা সমর্থন, রাশিয়ার ঘোষণা দেওয়া এটা ইরানের অধিকার, কিংবা চীনের গোপন সাহায্য বলে দেয় মিসাইল শুধু ইরানের পক্ষ থেকে আকাশে ওড়েনি। আর আমেরিকা উপরে মানবতার ঝান্ডা উড়িয়ে ইসরায়েলকে সমর্থন করতে ঠিকই ইউএনের যুদ্ধবিরতিকে ভেটো দেয়। অন্যদিকে সৌদি, কাতার, তুরস্কের নিশ্চুপ দর্শক হয়ে ফিলিস্তিনের ধ্বংস হতে দেখা, জর্ডানের ইসরায়েলকে মিসাইল থেকে বাঁচানো, সবটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন দেশ কার পক্ষ হয়ে খেলছে। এটাই প্রক্সি যুদ্ধ। কেউ অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে না কিন্তু লড়ছে ঠিকই। এআই, ডিপ ফেকের যুগে যুদ্ধ কেবলমাত্র বোমাবাজি না, যুদ্ধ হলো একটা
আগুন, যে আগুন তিলে তিলে সবকিছুকে গ্রাস করে নিচ্ছে। আমরা ভাবি নেক্সট যুদ্ধটা হবে পারমাণবিক বোমা দিয়ে, কিন্তু যুদ্ধে শেষের আগ মুহূর্ত পর্যন্ত লড়াই চলে। একটা ডিপ ফেক, একটা হামলা, একটা স্যাংশন, একটা হ্যাশট্যাগ, সবকিছুই আমাকে আপনাকে যুক্ত করছে যুদ্ধের সাথে। আমরা সবাই অদৃশ্য একটা যুদ্ধ করছি, যার শেষটা হবে নিউক্লিয়ার ওয়ারে, আর এটাই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ।